যার যা লাগে অর্ডার দিতে বল, বিল আমি দিব। বিল দেওয়া নিয়ে সমস্যা না ভাই, সমস্যা হলো ওদের মতামত কখনো মেলে না। একজনের উত্তরে গেলে আর একজন দক্ষিণে যেতেই হয়। মুখ কালো করে বলল রেহান। চাঁদনি হামি তুলে বলল, তুই কিছু অর্ডার দে তো রেহান, খেয়ে বাড়ি যাই। এদের কাহিনী আর নিতে পারছি না। রেহান মেনু না নিয়ে আবার কথা কাটাকাটিতে যোগ দিল। চাঁদনি মেনু কার্ড নেওয়ার জন্য হাত বাড়ালো, তখনই রাতও হাত বাড়ালো কার্ড নেওয়ার জন্য। দুজনের হাত স্পর্শ হতেই মুহূর্তেই দুজন ছিটকে সরিয়ে নিল হাত। চাঁদনি মাথা নুয়ে ফেলল। রাত এতক্ষণে গম্ভীর স্বরে বলল, শোনো, তোমরা ঝগড়া করো না, যথেষ্ট হয়েছে তোমাদের জেলে জেলে। সবাই দেখছে তোমাদেরকে, যার যেটা খেতে ইচ্ছে করে অর্ডার দাও। এখানে তো এত মতবিরোধীর প্রয়োজন নেই। বৃষ্টি আর হাসনা বলল না কিছু, নিশ্চুপ অর্ডার দিল। চাঁদনির দিকে তাকিয়ে বলল, তুই কি নিবি? তোরা যা খাবি। হাসনা অর্ডার দিল সবার জন্য। মুহূর্তেই খাবার এসে টেবিলের কোনায় কোনায় ভর্তি হয়ে গেল। হাতে গোনা কয়েকটা ডিশ ছাড়া প্রায় সব মেনুই অর্ডার দিয়ে ফেলেছে ওরা। রাত কি এক বলে ফেলেছে বিল ও দিবে, সেই হিসেবে যা পেয়েছে অর্ডার দিয়েছে ওরা। সবার খাওয়া যখন শেষের দিকে বৃষ্টি রেহানকে কুনোই দিয়ে গুঁতা দিয়ে বলল, তোর ভাইয়ের সাথে আমি ছবি তুলতাম, বল না। তোরা গিয়ে বল, কিচ্ছু বলবে না। রেহান নাক কুচকে বলল, না, তুই বলবি। আমি কি বলতাম? বলবি, ভাইয়া আমার ফ্রেন্ডরা তোমার সাথে ছবি তুলতে চাইছে। রেহান রাতকে ডেকে বলল। ভাইয়া ওর ছবি তুলবে? রাত নিষ্পলক দৃষ্টিতে তাকালো। রেহান বুঝলো না রাত রাগ করলো কিনা, আজ একটু বেশি বিরক্ত করে ফেলেছে ও ছেলেটাকে। হাসনা দাঁড়িয়ে বলল, একটা সেলফি তুলি ভাইয়া, সবাই মিলে। তুলো। হাসনা হাসলো। সবাই মিলে গ্রুপ ছবি তুললো কয়েকটা। হাসনা একা একটা ছবি তুলতে গেল রাতের সাথে। রাত বসে থাকলো, কিছুই বলে না ওকে। তারপর বৃষ্টি ছবি তুললো, তারপর সিয়াম। সবাই এক এক করে ছবি তুললো ওর সাথে। রেস্টুরেন্টে বসা কয়েকজন মেয়ে উঠে এগিয়ে এলো রাতের সাথে ছবি তোলার জন্য। চাঁদনি গালে হাত দিয়ে দেখে ওদের কাহিনী। রেহান জানে চাঁদনি ছবি তুলবে না। মেয়েটা ওর অন্য দু বন্ধুর থেকে আলাদা, বেগানা হারাম হালাল নিয়ে একটু বেশি ভাবে। তবুও সবাই যেহেতু ছবি তুলছে তাই বলল, তুই ছবি তুলবি না দোস্ত? নট ইন্টারেস্টেড। উদাস স্বরে বলল চাঁদনি। কিন্তু কথাটা শুনে ফেলল রাত। বাঁকা দৃষ্টিতে দেখলো ও চাঁদনিকে। চাঁদনি চুপ করে গেল। রাতের সবচেয়ে অ্যাটিটিউড জিনিস হলো ওর চোখ জোড়া। গভীর চোখে কুচকুচে কালো মনির দিকে তাকিয়ে যে কেউ বিহম্বর হয়ে যাবে। চাঁদনি তাকিয়ে থাকলো কয়েকক্ষণ। চোখের পাপড়িগুলো বড় বড়। ছেলেদের চোখের পাপড়ি সাধারণত এত ঘন থাকে না। চাঁদনি চোখ সরিয়ে নিল। রেহানের দিকে তাকিয়ে বলল, তোর ভাইয়ের চোখগুলো এমন কেন? কেমন? কেমন জানি, ভয়ঙ্কর। তাকাস না, সে অসীমতায় হারায় যাবি তুই, গভীরতায় যে তলিয়ে যায়, সে আর ফিরে আসতে পারে না। চাঁদনি অবুঝ দৃষ্টিতে তাকালো। রেহান বোকা বোকা হাসলো, ব্যাখ্যা দিয়ে বলল, আমার ভাইয়ার দুটো চোখ অনেক সুন্দর রে চাঁদনি। যে চোখে দুঃখ বেশি থাকে সেই চোখের সৌন্দর্য শব্দে বর্ণনা করা যায় না। মায়ায় পড়ে যাবি রে। এত সহজ না। তোর ক্ষেত্রে কথাটা ঠিক আছে, তুই খুব কঠিন ভাইয়ার মতো। আধার রাগে বোম হয়ে বসে আছে। বিগত 2 ঘন্টা ধরে ও টানা কল করে যাচ্ছে চাঁদনিকে, অথচ মেয়েটা কল রিসিভ করার কোনো নামই নেই। মাগরিবের আজান দিচ্ছে। এতবার মানা করা সত্ত্বেও মেয়েটা ঠিকই সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকলো, আবার কলও ধরছে না। অবজ্ঞা করছে ওকে। আধার কিছুক্ষণ ড্রয়িং রুম জুড়ে পায়চারি করলো, ওর পিছু পিছু চ্যাম্প হাঁটে। সেও বেশ চিন্তিত চাঁদনিকে নিয়ে। আধারের উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে। এমনিতেই ও বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করে। চাঁদনি কল কেন ধরছে না? মেয়েটা তো এত দায়িত্বহীন না। আধার প্রতিদিন ওকে কলেজে যাওয়ার জন্য রিকশায় তুলে দেয়। চাঁদনি একবার কলেজে পৌঁছে কল করে ওকে, আবার ছুটির পর কলেজ থেকে বেরিয়ে একবার কল দেয়। আধার নিজেই ওকে এসব বলেছে যাতে ওকে চিন্তা করতে না হয়। চাঁদনি আর যাই হোক এসব অমান্য করেনি কখনো। আজ একবারও ফোন দেওয়ার পরও কল ধরছে না। আধারের এবার চিন্তা হয়, ওই দিন চাঁদনি সন্ধ্যায় ফিরে এসেছিল। আধার খুব ঝেড়েছিল ওকে। এখন তো সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। আধার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো চাঁদনিকে খুঁজতে। ওর কলেজের সামনে এসে দেখলো গেটে তালা দেওয়া।
আধার ওখানে দাঁড়িয়ে আরও কয়েকবার কল দিল চাঁদনিকে। রিং হয়, তবে রিসিভ হয় না। কলেজ এড়িয়ে অলিগলি দোকান কোথাও খুঁজতে বাকি রাখলো না আধার। সবখানে ও খুঁজতে থাকে ওর শ্যাম রঙের অপ্রিয় হয়েও প্রিয় একটা মুখ, যাকে ভালোবাসা আর কষ্ট দেওয়া নিয়ে নিজের সাথেই সমন্বয়ে দ্বন্দ্বে থাকে আধার। আধারের অস্থির লাগে, বুকের মধ্যে কেমন যেন করে, হৃৎপিণ্ড লাফানোর গতি বাইরে থেকে শুনতে পায়, ভয়ে শ্বাস প্রশ্বাসের গতি ধীর হয়। আধারের মনে পড়ে না কখনো ও এতটা ভয় পেয়েছে। তবে আজ ওর বুক কাঁপছে, ভীষণভাবে খারাপ লাগছে ওর। চাঁদনি কথাই গেল, কথায় চলে গেল মেয়েটা। বাড়ি আর কলেজের রাস্তা ছাড়া তো আর কিছুই চেনে না ও। এত বড় অচেনা শহরে মেয়েটা কথায় চলে যেতে পারে। আধার রাস্তার পাশে গাড়ি থামালো, স্টার্টিং এর উপর কপাল ছেকালো। ওর মুখটা খুব সরল, খুব। ওর ইন্ট্রোভার্ট অবুঝ একটা মানুষ, মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে, এত মারপেস বোঝে না। ওর সরল চাঁদটাকে কেউ একটু ভালোবেসে কথা বললেই মেয়েটা গলে যায়। আধার এখন কোথায় খুঁজবে ওকে? আধার হন্য হয়ে আশেপাশে খুঁজলো, অসহায় গলায় আওড়ালো, চাঁদ, কোথায় চলে গেছিস বাচ্চা? কোথায় হারিয়ে গেছিস আমাকে ছেড়ে? আর কোথায় কোথায় খুঁজবো আমি তোকে? তোর কলেজ এরিয়ার অলিগলি কোথাও তো খুঁজতে বাকি রাখলাম না। কেন কল ধরছিস না? আমার কষ্ট দেই তাই প্রতিশোধ নিচ্ছিস? সব কষ্ট একেবারে দিয়ে ফেলছিস আমাকে। আল্লাহ, আমার ভয় লাগছে। ও তো এ শহরের কিছুই চেনে না। আমি ওকে কোথায় খুঁজবো আল্লাহ? ওকে একটু এনে দাও আমার কাছে। আমি আর কখনো কিচ্ছু বলবো না ওকে, একটু কষ্ট দেব না, শুধু একবার ফিরিয়ে দাও। রাতের আধারে রং বেরঙের লাইট দিয়ে সাজানো পার্কটাকে আরো বেশি সুন্দর লাগছে। মানুষে গিজ গিজ করছে সবখানে। রাতেও পার্কে এত মানুষ হয় চাঁদনির জানা ছিল না। তবে আজ খুব এনজয় করছে ও বন্ধুদের সাথে। দোলনায় চড়েছে, স্লাইডে পিচ্ছিল খেয়েছে, ছবি তুলেছে, বাচ্চাদের মতো খেলেছে। আজকের সন্ধ্যাটা সারা জীবন মনের মধ্যে ফুটে থাকবে ওর। পুরো দিনটাই আজ অসম্ভব সুন্দর গেছে। আর এসব করতে করতে কখন যে রাত হয়ে গেছে ও টের পায়নি। সাথে এটাও ভুলে গেছে একটা মানুষ উদ্গ্রীব হয়ে বাড়িতে ওর জন্য অপেক্ষা করে বসে আছে। সে খুব বেশি পজিটিভ চাঁদনিকে নিয়ে। একটু কিছু উল্টাপাল্টা হলেই তার খুব চিন্তা হয় চাঁদনিকে নিয়ে। পার্ক থেকে বেরিয়ে ওরা একটু ক্যাফেট এরিয়ায় বসলো কফি খাওয়ার জন্য। দোকানটা পার্কের পাশেই, নিউ লঞ্চ হয়েছে। চাঁদনি কি মনে করে মাত্রই ফোন বের করলো, দেখলো ওর মোবাইল সাইলেন্ট আর আধারের নাম্বার থেকে 280টা কল এসেছে। টানা কল এসেছে, শুধু এক সেকেন্ডও বিরতি ছিল না। চাঁদনির মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এই দুনিয়ায় আর নেই ও। এক্ষুনি আজরাইল এসে ওর জান কবজা করে নিয়ে যাবে। মুহূর্তেই আরেকটা কল এলো। চাঁদনি কল রিসিভ করলো। কোথায় তুই? কল ধরছিলি না কেন? আধারের কণ্ঠ খুব শান্ত স্বাভাবিক, অথচ চাঁদনির ভয়ে কণ্ঠ রোধ হয়ে এলো। কোনো মতো উত্তর করল, আমি আসলে তোর কলেজের সামনে দাঁড়িয়ে আছি আমি, কিন্তু তুই নাই। অ্যাড্রেস দে, কোথায় আছিস তুই? আমি চলে আসবো আধার ভাই, বেশি দেরি হবে না। আমার বন্ধুদের সাথে ঘুরতে এসেছি, চলে আসবো একটু পর। আর কত দেরি হতে বলছিস তুই? রাত 8টা, খুব তাড়াতাড়ি। তোকে আসতে হবে না, আমি আসছি। তুই অ্যাড্রেস দে। চাঁদনির ভয়টা আরো বেড়ে গেল। কি বলবে বুঝতে না পেরে কলটা কেটে দিল ও। 8টা বেজে গেছে, অথচ ও টের পায়নি। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না আজকে? আধার যে আজ কি করবে ওর সাথে, যা করবে বাড়িতেই করুক। অ্যাড্রেস দিলে এখানে এসেই না উল্টাপাল্টা কিছু করে বসে। ওর বন্ধুদের সামনে নির্ঘাত ইজ্জত চলে যাবে ওর। কফি এখনো আসেনি। চাঁদনি উঠে দাঁড়ালো, হড়বড়িয়ে বলল, আমাকে যেতে হবে, আমি চলে যাচ্ছি। কফিটা খেয়ে যা। হাসনা কত সুন্দর করে বলল, অথচ চাঁদনি ঝাঁঝালো স্বরে বলল, চুপ কর, বলেছিলাম আসবো না, জোর করে নিয়ে এলি। এখন বাড়ি থেকে ফোন দিচ্ছে আমাকে। 8টা বেজে গেছে, আরো দেরি করতে বলছিস তুই? তোর কফি তুই গেল। হাসনা মুখ ফুলিয়ে বসলো। রেহান বলল, একা যাবি? এখান থেকে তো গাড়িও পাবি না। কার সাথে যাব? তো বাইরে দাঁড়িয়ে দেখি, যে করেই হোক আমাকে যেতে হবে তো। এই, তুই তো রাস্তাঘাট চিনিস না, তার উপর রাত হয়ে গেছে, একা একা যাবে কি করে? শোন না, একটু বস।
আমরাও একটু পরে বেরিয়ে যাব। তোকে গাড়ি করে পৌঁছে দেবো চাঁদনি, বেশি সময় লাগবে না। লাগবে না, আমি দেখি গাড়ি পাই কিনা। একটু কেন, 1 সেকেন্ডও দাঁড়াতে পারবো না আর। রাত কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি একা যেতে পারবে না, আমার যতটুকু মনে হচ্ছে। তোমাদেরকে দায়িত্ব করে নিয়ে এসছি আমি, একা ছাড়তে পারছি না। কিন্তু আমাকে এখনই বাড়িতে যেতে হবে ভাইয়া। 5 মিনিট দাঁড়াও, আমি ক্যাব বুক করছি। ভাইয়া লাগবে না। একা যেতে পারবে না, কথাটা বোঝো। এত রাতে একা ছাড়তে পারছি না আমি তোমাকে। তোমাদের রেহানের সাথে নিয়ে না এলে আমি এত মাথা ঘামাতাম না। রাত এসব মুখে বলছিল, সাথে সাথে ক্যাব বুক করছিল চাঁদনির। চাঁদনি গা ছেড়ে দাঁড়ালো। রাত দাঁড়িয়ে বলল, এসো আমার সাথে, এক্ষুনি ক্যাব চলে আসবে। চাঁদনি রাতের সাথে ক্যাফেট এরিয়ার বাইরে বেরোলো। রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলো ক্যাব আসার। ঠান্ডা হাওয়া লাগছে, শাড়ির আঁচল দিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল। অথচ ও জানতেও পারলো না এক জোড়া অগ্নি দৃষ্টি অবলোকন করছে ওদের। কাঁচ দেওয়ালের বাইরে থেকে আধার তাকিয়ে আছে নির্মিষ। ওর চোখ দুটো অসম্ভব রকমের লাল, নাক ফুলাচ্ছে বারবার, ঠোঁট কাঁপছে অবিরত। ও যদি পারত ওই ক্যাফের এরিয়ায় আগুন লাগিয়ে দিত, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিত। ওর চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে আছে। বিগত 2 ঘন্টা ধরে হন্য হয়ে খুঁজে ও চাঁদনিকে। চাঁদনি জানতে পারবে ওর পাঁজরে কি টনটনে ব্যথা হচ্ছিল। পা কাঁপছিল, দাঁড়াতে পর্যন্ত পারছিল না, এতটা হাঁপিয়ে গেছে ও যে নিঃশ্বাস পর্যন্ত বেজে বেজে বের হচ্ছে। আর সে মেয়ে এখানে। আধার আবার স্টারিং এর উপর কপাল ছেকালো। এ রাগটা কমানো দরকার। বুকের ভেতর দাউ দাউ করা আগুন জ্বলছে। এ আগুনের তাপ চাঁদনি সহ্য করতে পারবে না, ভস্ম হয়ে যাবে। আধার এতটাও হাট করতে চাচ্ছে না চাঁদনিকে। রাত চাঁদনিকে ক্যাফেতে তুলে দিয়েছে। গাড়ি ছাড়ার আগে বলছে, সাবধানে যাও, পৌঁছে রেহানকে একটা কল করো, কেমন? চাঁদনি ঘাড় কাত করে সম্মতি জানায়। গাড়ি ছেড়ে দিল। এক সময় আধারের অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে গেল। চাঁদনির দোয়া ইনুস পড়তে পড়তে লিফটে উঠল। ফ্ল্যাটের বেল বাজানোর আগেই বুকে থুতু ছিটিয়ে নিল। বেল বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আধারের পরনে শার্ট আর জিন্স প্যান্ট, দেখে বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে। বেশি দেরি হচ্ছে না। আধার দরজা থেকে সরে দাঁড়ালো। চাঁদনিকে প্রবেশ করার জন্য জায়গা করে দিল। চাঁদনির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আধার চাঁদনির দিকে তাকালো। ওর আদল অনুভূতিহীন। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো ওর দিকে। আধার এক দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। ওর মুখে রাগের লেশ মাত্র নেই, না আছে কোনো চিন্তা। শুধু উপর থেকে নিষ্পন্ত স্ক্যান করে ওকে। চাঁদনি নিজের দিকে তাকিয়ে বুঝলো কতটা বড় ভুল করে ফেলেছে ও। শাড়িটা পরেই চলে এসেছে। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তুতলে বলল, আধার ভাই। ব্যাস, আর একটা শব্দ উচ্চারণ করার সময় বা সুযোগ কোনোটাই হলো না ওর। ঝংকার তুলে চর পড়ল চাঁদনির গালে। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো আধারের দিকে। জীবনে প্রথমবার আজ মার খেয়েছে চাঁদনি। প্রথমবার কেউ ওর গায়ে হাত তুলেছে। চাঁদনির দৃষ্টি টলমলে হয়, আখিতে অশ্রুরা ভিড়ে নিমিষেই। ঠোঁট ফুলিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু কিছু বলার সুযোগ দিল না আধার। তার আগে ঠাস করে আরেকটা চর বসালো চাঁদনির গালে। পুরুষালী খড়খড়া হাতের শক্তপোক্ত দুটো চর খেয়ে মাথা ঘুরে উঠল চাঁদনির। আধার আরেকটা চর বসালো। চাঁদনি এবার তাল সামলাতে না পেরে ধূপ করে মেঝেতে পড়ে যায়। 1 বার 2 বার 3 বার 4 বার, কয়েকবার যে চাঁদনির গালে আধারের শক্ত হাতে চর পড়ল তা আধার নিজেও গুনতে পারল না। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আধার শুধু চর মারল ওকে। শক্ত ঝাঁঝালো গলায় চিবিয়ে চিবিয়ে বলল, রাত বিরাতে বেড়া নিয়ে ঘুরতে যাস, শাড়ি পরে কাকে দেখাতে গিয়েছিলি? আমার কি অবস্থা হয়েছিল জানোস? আমি তোর চাকর। ফোন কেন ধরলি না? শাড়ি কেন পরলি বল? মানা করেছিলাম না? বলেছিলাম না সন্ধ্যার আগে বাড়ি আসবি? আমার চিন্তা হয়। কাজল কেন দিয়েছিস? কার জন্য দিয়েছিস? কার জন্য এত সাজগোজ তোর? ওই ছেলেটা কে হয় তোর ওই ছেলেটা? এত রাত পর্যন্ত ওই ছেলের সাথে কি করছিলি তুই? উত্তর দে আমাকে। আমি খুন করে ফেলবো আজকে তোকে। ফুঁসতে ফুঁসতে চিল্লিয়ে বলতে থাকলো আধার। অথচ চাঁদনিকে একটা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগও দিল না ও। তুই আমারে ঠকাইলি রে চাঁদ। তুই কেমনে আমার সাথে বেইমানি করলি? আমার চেয়ে ওই ছেলেটা বেড়ে গেছে রে তোর কাছে।
তুই একবারও আমার কথা ভাবলি না? একবারও তোর মনে আসলো না আমি কতটা অসহায় হয়ে যেতে পারি তোকে খুঁজে না পেয়ে? আহ, তুই ওই ছেলের সাথে ছি, আজ তুই সব সীমা অতিক্রম করে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না, এর শাস্তি তোকে পেতেই হবে। তুই নিজের জীবন দিয়েও আমার থেকে মুক্তি পাবি না। আধার কাঁপছে, ওর চোখ মুখ রক্তাপ লাল। ক্ষণকাল পর পর লম্বা লম্বা শ্বাস ফেলছে ও। চাঁদনি মেঝেতে দু পা ঠেকিয়ে কোনো মতে নিজেকে সামলে রেখেছে। ওর খোপা খুলে গেছে অনেক আগেই, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। ড্রয়িং রুমের পিনপতন নীরবতা আবারও। চাঁদনির ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। আধারের হাত জ্বলছে, ওর শক্ত হাত লাল হয়ে উঠেছে জোরালো চরের বেগে। তাহলে চাঁদনির গালের কি অবস্থা হয়েছে তা আধার ভাবতে পারছে না, চাইছেও না ভাবতে। ওর শুধু মনে পড়ছে চাঁদনি আর রাতের একসাথে দাঁড়ানোর দৃশ্যটা। তার উপর চাঁদনি সেজে গুজেছিল শাড়ি পরা অবস্থায়। যতবারই দৃশ্যটার কথা মনে পড়ছে ততবারই জেদ উঠছে, মস্তিষ্কে প্যানিক করছে। আধার নিতে পারছে না, এতগুলো থাপ্পড় মারার পরও রাগ কমছে না কোনো মতেই। কোনোভাবেই ও নিজেকে শান্ত করতে পারছে না। ও যে কতগুলো থাপ্পড় মেরেছে চাঁদনির গালে সেটা ও নিজেও জানে না। একের পর এক থাপ্পড় দিয়েছে, শুধু চাঁদনির দিকে একবারও তাকায়নি। চাঁদনি বহু কষ্টে শ্বাস ফেলেছে। ওর শরীরের অবস্থা নাজুক, গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে, যেন গাল থেকে রক্ত পড়বে। আধারের 5 আঙ্গুলের দাগ বসে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে কিছু মুখের উপরে পড়েছে। আধার এগিয়ে গিয়ে চাঁদনির 2 কাঁধ চেপে ধরল, ঝাঁকিয়ে বলল, শাড়ি কোথায় পেয়েছিস বল আমাকে, বল কে দিয়েছে তোকে এই শাড়ি? উত্তর দে, খোল এটা, খোল। আমি সহ্য করতে পারতেছি না। যে ড্রেস পরে গিয়েছিলি সেই ড্রেস গায়ে নেই কেন? কোথায় সেটা? চুপ করে থাকিস না, উত্তর দে। কি করে এসেছিস তুই? বল আমাকে। আমার ভয় লাগছে চাঁদনি। কি করেছিস তুই? আমার বিশ্বাসের এই দাম দিলি? আধারের চিল্লানিতে চাঁদনি গায়ের ভর ছেড়ে দিল। ও উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আধার সে অবস্থা রাখেনি, ওর দুরবস্থা করে ছেড়েছে। চাঁদনির নোজ ব্লিডিং শুরু হয়। প্যানিক অ্যাটাকের সমস্যা আছে ওর ছোটবেলা থেকে। স্ট্রেস, মানসিক চাপ এসব চাঁদনি নিতে পারে না, সেন্সলেস হয়ে যায়। আচমকা এমন আঘাত ভয় চাঁদনি নিতে পারেনি। আধার যথাযথ হামলা করেছে ওর উপর। ব্লাড দেখে আধারের মনে ভয় ঢোকে। অনেকগুলো চর পড়েছে চাঁদনির গালে, ডান বাম 2 হাতে শুধু থাপড়িয়েছে, কিন্তু এতটাও না যে নোজ ব্লিডিং হবে। আধার ওকে বুকের সাথে চেপে ধরল। ওর হৃৎপিণ্ড খুব দ্রুত বেগে লাফাচ্ছে। ও নিজেও ভীষণভাবে হাঁপিয়ে গেছে, কম ধকল যায়নি ওর উপর। আধার জোরে জোরে শ্বাস ফেলল। চাঁদনির গালে আলতো চাপড় দিয়ে বলল, চাঁদ, এই চাঁদ, চোখ খোল। আমার প্রশ্ন এখনো শেষ হয়নি, উত্তর দে, নয়তো আমার ছটফটানি শেষ হবে না। চাঁদনির পক্ষ থেকে কোনো উত্তর এলো না। আধারের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর মুখের উপর। আধার হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল, পাজা কোলে তুলে ওকে। চাঁদনির নিস্তেজ মুখটা ওর বুকের সাথে লেগে যায়, রক্ত লাগে ওর শার্টে। আধার অসহায়ে ঢোক গিল। ও এভাবে মারতে চায়নি মেয়েটাকে। ওর চাচা কোনো দিন একটা ফুলের টকাও দেয়নি মেয়েটার গায়ে, সবসময় বুকের সাথে আগলে রেখে বড় করেছে। কিন্তু আধারের এমন রাগ লাগছিল, নিজেকে সামলাতে পারছিল না। একটা বাইরের ছেলে কেন ওদের সম্পর্কের মধ্যে আসবে? কেন কেন চাঁদনি আসতে দেবে ওকে? চাঁদনি ক্যারেক্টারলেস ডেকেছিল ওর অগণিত রিলেশনের কাহিনী শুনে, অথচ ও চরিত্রহীন হয়েও কখনো ওদের সম্পর্কের মধ্যে কাউকে ঢুকতে দেয়নি। সাবিহাকেও সাবধান করেছে সব সময়। চাঁদনি সেটা কেন করবে না? এত রাতে ওই ছেলেটার সাথে দেখে মাথা ঠিক রাখতে পারেনি। আজ আর চাঁদনিকে ওর নিজের রুমে নিয়ে গেল না, নিয়ে গেল আধারের রুমে। বেডে শুয়ে নাকের রক্ত রুমাল দিয়ে মুছল, বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁট ছুঁয়ে দেখল, ওয়েটমেন্ট লাগিয়ে দিল গালে ঠোঁটে। সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে।
ওদের মধ্যকার সম্পর্কটা আধার ঠিক করতে চাচ্ছে। যখনই আধার নিজেদের সম্পর্কের কোনো প্রোগ্রেস চাচ্ছে, চাঁদনি বিটলামি শুরু করছে। বিছানার বিপরীত পাশে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসলো আধার। অনেকটা সময় চেয়ে থাকলো চাঁদনির নিস্তেজ মুখের দিকে। ওর একটা প্রশ্নের উত্তর পাওয়া হয়নি। শাড়ি কথাই পেল মেয়েটা? ও যে ড্রেস পরে গিয়েছিল সে ড্রেস গায়ে নেই কেন? কথায় বদলালো? এতটা সাহস কখন থেকে হয়ে গেছে চাঁদনির? ওর বন্ধুগুলো এসব সাহস দিচ্ছে ওকে। গেছে এক পোশাক পরে, এসেছে অন্য পোশাকে। আধার এগিয়ে গিয়ে ওর গালে হাত রাখলো। চাঁদনির পরনে লাল পাড়ের সাদা শাড়ি, সুন্দর লাগছে ওকে, অনেকটা সুন্দর লাগছে। আধার একবার চাঁদনিকে বলেছিল ওকে সাদা কাপড়ে মানায় না, শ্যামলার রংটা আরও ফোটে। আসলেই ফুটতেছে, তাতে আরও বেশি আকর্ষণীয় লাগছে ওকে। কাজল চোখে, চোখ বন্ধ অবস্থায় একটা কালো গোলাপের মতো স্নিগ্ধ লাগছে। অথচ আজ প্রথমবার চাঁদনির সৌন্দর্যে রাগ হচ্ছে ওর, বুক হয়ে জ্বলতেছে। কার আকর্ষণ পাওয়ার জন্য চাঁদনি এত আকর্ষণীয় করে সেজেছে? কার জন্য এত তোড়জোড় ওর? আধারের জন্য তো না, ওর জন্য কখনো সাজেনি চাঁদনি। আধার মাথার চুল খামচে বসলো। রিংটনের আওয়াজে ধ্যান ভঙ্গ হলো ওর। নাম্বার না দেখে রিসিভ করলো আধার। ভেসে এলো আকিব শিকদারের চিন্তিত কণ্ঠ। আধার, চাঁদের খোঁজ পেয়েছো? পেয়েছি। আধারের গলা কাঁপে। কোথায় চলে গেছিল ও? কল কেন ধরছিল না আমার? এত রাত পর্যন্ত বাইরে ছিল কেন? আজ ওকে অনেক বোকা দেবো আমি। ও বকা খাওয়ার মতো অবস্থায় নেই চাচ্ছু। আকিব শিকদার থমকালেন। আধারের রাগ সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার। চাঁদনির জন্য হঠাৎই তার চিন্তা খুব বেশি বেড়ে গেল। উদ্ঘৃণ্য কণ্ঠে বললেন তিনি। চাঁদনির কি হয়েছে আধার? কি করেছো তুমি ওর সাথে? আধার কিছু বলল না। আকিব শিকদার বললেন, আধার, আমি মানছি চাঁদনি খুব জেদি, ওকে কখনো শাসন করিনি আমি, কিন্তু আমার একটা মাত্র মেয়ে আধার। ওর বয়স তো বেশি না, শুধুমাত্র বড় ভাইয়ের কথা রাখতে তোমার সাথে বিয়ে দিয়েছি আমি ওকে। এটা দেখে সত্ত্বেও তুমি ওর সাথে বিয়ের দিন কীরকম খারাপ ব্যবহার করেছ। বাবা হিসেবে বড্ড হেই হয়ে গেছি আমি, নিজেকে নিজেই মাপ করতে পারছি না। ওর জন্য ভীষণ মন পুড়তেছে আমার, আমি শান্ত থাকতে পারছি না। আমার কীরকম যে লাগছে কয়েকদিন ধরে, আমি বুঝতে পারছি তুমি ওকে সামলাতে পারছো না বা চাইছো না। আমি আজকে রওনা দিচ্ছি ঢাকার পথে। আমার খুব চিন্তা হচ্ছে, বিশ্বাস করো, ওকে নিয়ে আসবো, পরে যা হওয়ার হবে। ও আরেকটু বড় হোক, যখন থেকে ও নিজের ভালো মন্দ বুঝতে পারবে, তখনই আমি নিশ্চিত হতে পারবো। আধার খুব শান্ত গলায় বলল, না, এসো না, তোমার চেয়েও বেশি ভালোভাবে সামলাতে পারবো আমি ওকে। বাচ্চাদের আদরের পাশাপাশি শাসনও করতে হয়। তুমি করনি, ইটস ইয়োর ফল্ট, বাট তুমি ওকে নিয়ে যেতে পারবে না, আমি ওকে যেতে দেব না। কিন্তু চাঁদনি। চাঁদনি ঠিক আছে, কিচ্ছু হয়নি ওর। আচ্ছা, একবার কথা বলা ওর সাথে আমার। কোথায় ছিল এতক্ষণও? কেন আমার কল রিসিভ করছিল না? আধার উত্তর না দিয়ে অভিযোগ করে বলল, তোমার মেয়ে একটা কথা শোনে না আমার, এত অবাধ্য, এত জেদি। ওকে বলবো আমার কথা যাতে একটু শোনে। এই ইট পাথরের শহরটা বড্ড খারাপ, তোমার মেয়ের সরলতা ওরা নষ্ট করে দেবে। আমি বলবো, ওর সাথে একবার কথা তো বলাও। ঘুমাচ্ছে ও। এই অসময়ে? কালকে কল দিতে বলবো, চিন্তা করো না, এভরিথিং ইজ ওকে। আধার কল কেটে দিল। এভরিথিং ইজ নট ওকে, কিছু ঠিক নেই। ভেতরে ভেতরে কি চলছে তা শুধু ওই জানে। ওর মন কু ডাকছে, মনে হচ্ছে চাঁদনি হয়তো জ্বর উঠবে। আধার অপেক্ষা করলো চাঁদনির জ্ঞান ফেরার। চাঁদনি খুব ভয় পেয়ে প্যানিক করেছে। ছোটবেলায় একবার এমন করেছিল ওর সাথে। আধারের ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল খাতা উল্টাপাল্টা করেছিল চাঁদনি। তখন নিতান্তই চাঁদনির বয়স 8। আধার ওকে ধাক্কা দিয়েছিল, নিচে পড়ে কোমরে ব্যথা পেয়েছিল চাঁদনি। হাত কেটে রক্ত পড়েছিল। 104 ডিগ্রি জ্বর উঠেছিল সেদিন রাতে ওর। আধার খুব বোকা খেয়েছিল ওর বাবার থেকে, কিন্তু আধারের রাগ হয়নি সেদিন, আর হয়েছিল অপরাধবোধ। ওর দাদি আর মেজুমা বাঁচিয়েছিল ওকে, সাইট নিয়ে বলেছিল চাঁদনি ওর ইম্পর্টেন্ট খাতায় হাত দেবে কেন, এরকম দোষী মেয়ের এমন শাস্তি পাওয়া উচিত। আধার সেদিন বুঝেছিল বাড়িতে চাঁদনির মূল্যটা।
যার পুরোটাই শূন্য। বাড়ির কেউ ওকে তেমন কদর করে না। আকিব শিকদার সেদিন ব্যবসায়িক কাজে বাইরে ছিল। চাঁদনির খেয়াল রাখেনি কেউ। ও জ্বরে কাতরাচ্ছিল। কেউ ওকে দেখতেও যায়নি। আধারের মা শুধু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিল। এইটুকুই তার দায়িত্ব ছিল। এরপর তিনিও নিজের সাংসারিক কাজে চাঁদনির তেমন খেয়াল রাখতে পারেনি। আধার সে রাতে পুরো রাত চাঁদনির পাশে বসেছিল, হয়তো অপরাধবোধে বা কিছুটা মায়া। আধার ওর মাথায় জলপট্টি দিয়েছিল, ওর হাত ধরে জানিয়েছিল এ বাড়িতে ওর বাবা ছাড়া আরেকটা মানুষ ওকে নিয়ে চিন্তা করার মতো আছে। ও শুধু চাঁদনিকে একটু সাহারা দিতে চেয়েছিল। চাঁদনি ছোটবেলা থেকেই ভীষণ উইক, কিছু বললেই অসুস্থ হয়ে পড়ে, নাজুক অবস্থা হয়ে যায়। পরের দিন যখন আকিব শিকদার ঘরে ফিরলেন, চাঁদনিকে হসপিটালে ভর্তি করানো হলো, কারণ বাড়িতে এমন কেউ ছিল না যে চাঁদনির দেখাশোনা করবেন। উনি আধারকে কিছুই বলেননি, কিন্তু মনে মনে বড্ড কষ্ট পেয়েছিলেন। আধার সে সময় এত ভয় পাচ্ছিল, তারপর থেকে আধার কখনো আর চাঁদনিকে মারেনি, উল্টাপাল্টা কিছু বলেনি। বাট চাঁদনি প্রচুর কথা শুনতো ওর মেজমা আর দাদির থেকে। আধারের চিন্তা ভাবনাগুলো খুব নেগেটিভ, পজিটিভ চিন্তা ও করতে পারে না বললেই চলে। তিলকে তাল বানিয়ে সেটা নিয়ে রিয়েক্ট করে ও। তার উপর ওর হুটহাট রাগ, নিজের রাগের উপর মাঝে মাঝে নিজেই বিরক্ত হয়ে পড়ে ও। কেউ ওর কথা না শুনলে ও রেগে যায়, কাউকে কিছু বোঝাতে না পারলে ও রেগে যায়। কষ্ট পেলে মানুষ কাঁদে, কিন্তু আধারের রাগ ওঠে। মানুষের কাছে টাকার গরম, বাড়ির গরম, গাড়ির গরম, আইফোনের গরম, আর আধারের কাছে শুধু মাথা গরম। এই হিট খাওয়া মাথাটা নিয়ে বড্ড সমস্যায় আছে আধার। কোন দিন যে রাগের চোটে মাথাটা কেটে ফেলে দিবে ও নিজেও জানে না। আধারের ভয় সত্যি করে দিয়ে চাঁদনির ধুম জ্বর উঠল। জ্বরের মাত্রা এতটাই ছিল যে আধার ওর হাত ধরে ওর ভেতরের উষ্ণতা অনুভব করতে পারছিল। আধার ভীষণ চিন্তিত হয়ে পড়ল। রাত বাজে 11টা। এখনও চাঁদনিকে হসপিটালে নিয়ে যাবে কি করে? আধার উপর থেকে নিজেকে যতই স্ট্রং দেখাক, ভেতরে ভেতরে ও বড্ড ভীতু। এ শহরে চাঁদনির মতো ওর নিজেরও কেউ নেই। ওর বন্ধুরা এখন যে যার কাজে ব্যস্ত। ব্যস্ত না হলে চাঁদনির জন্য ও কারো সাহায্য এমনিতেও নিত না। ওর চাচাকে বড় মুখ করে বলেছে না আধার, চাঁদনির সব দায়িত্ব নেবে, সামলাতে পারবে ওকে। কথা রাখতে পারলে কেমন হয়? আধার ওর একজন ডক্টর ফ্রেন্ড আছে ফারহান নামে, সে একজন মেডিকেল স্টুডেন্ট। আধার তাকে কল করলো। সে জানালো তার আসতে একটু সময় লাগবে, কিন্তু সে অবশ্যই আসবে। আধার অপেক্ষা করে। চাঁদনির শাড়িটা বড্ড ফুটছে ওর চোখে। মেয়েটাকে জাগাতে হবে, অ্যাটলিস্ট শাড়িটা বদলাতে হবে ওকে। যতই ওর ফ্রেন্ড ট্রিটমেন্ট করতে আসুক, তবুও চাঁদনিকে শাড়ি পরা অবস্থায় একটা ছেলের সামনে ছেড়ে দিতে পারছে না ও। আধার ডাকলো চাঁদনিকে। মেয়েটার সেন্স নেই, পুরো শরীর অসাড় হয়ে আছে। আধার ভাবলো নিজেই ওর শাড়ি বদলে দিবে, আবার দুপাশে মাথা নেড়ে না জানালো। ওর বিবেক ওকে বাধা দিচ্ছে। আবার ভাবছে আধার তো ওর বাইরের কেউ না, এখানে বিবেকের তাড়নার কি আছে? চাঁদনির উপর ওর সম্পূর্ণ অধিকার আছে। হ্যাঁ, কখনো ও অধিকার খাটায়নি বা সে অবস্থা রাখেনি, ওটা আলাদা বিষয়। আধার নিজেকে বুঝ দিল। চাঁদনির আঁচল ধরতেই আধারের হাত কাঁপল। ভেতর থেকে একটা সত্তা তীব্র প্রতিবাদ করে বাধা দিয়ে বলল, তুমি ওকে বউ বলে মানো না? তুমি কোন সাহসে অধিকারের বুলি আওড়াচ্ছ? তাকে যদি শাড়ি পরা অবস্থায় তোমার বন্ধু দেখেও তাতে তোমার কি? আধার উত্তর দিল, আমার কি মানে? আমারই তো সব কিছু। বউ মানি না এটা তো আমি চাঁদনিকে বলি, কিন্তু আমি আমাকে কি করে এই মিথ্যে বিষয়ে মানাবো? 3 কবুল বলার পুরো চাঁদনিটাই তো আধারের হয়ে গেছে। চাঁদনির শরীর, মন, ফুসফুস, কিডনি, লিভার সবই তো আধারের। ওর সাথে আমার বিয়ে হয়েছে, ও আমার বউ, ও আমার, শুধু আমার, আর কারো না, আর কারো হতে পারে না। ওর মন, দেহ সবখানে আমার অধিকার আছে। ওর শরীরের উপর পুরো কবজাটাই আমার। তুমি আমাকে বাধা দিতে পারো না। সে আবার প্রতিবাদ করল, তার যখন ঘুম ভাঙবে তখন সে অবশ্যই তোমার থেকে কৈফিয়ত চাইবে। তখন তুমি কি বলবে তাকে? যে মানুষটাকে তুমি নিজের পরিচয়ে অন্যদের সামনে পরিচয় পর্যন্ত করতে পারো না,
তাকে তুমি ছুতে পারো না, একজন স্বামী হলেও তার অনুমতি ছাড়া তার দেহে হাত দেওয়ার অধিকার তোমার নেই। একটা মেয়ের শরীরে উপর শুধু তার অধিকার থাকে, তার অনুমতি ব্যতীত তার স্বামীরও না। অন্তত এখানে তুমি নিজের জেদ রচিও না। এটা জেদ না, এটা আমার অধিকার। চাঁদনিকে কখনো আমি নিজের জেদ হিসেবে দেখিনি। ও আমার কাছে শুধুই আমার নিজের একটা জিনিস। শুধু স্ত্রী বলে পরিচয় না দেওয়া, এটাই যদি সমস্যা হয় তাহলে আমি পুরো দুনিয়ার সামনে বলে দেব চাঁদনি আমার বউ, যার উপর একচ্ছত্র অধিকার শুধু আমার। আমার সাথে ওর বিয়ে হয়েছে একটা বাইরের ছেলের সাথে। ও যখন তখন ক্যাফেটেরিয়ায় বসতে পারে না, একটা বেগানা পুরুষের সাথে শাড়ি পরা অবস্থায় রাস্তায় পাশাপাশি দাঁড়াতে পারে না। কেউ চাইলে ওকে আমার থেকে কেড়ে নিতে পারে না। ও আমার, শুধুই আমার। ওর দেহ, মন, ওর সব কিছুতেই শুধু আমার অধিকার আছে। আমি সেটা সবাইকে জানিয়ে দেব। আমি ওর শাড়িটা জ্বালিয়ে দেব, কিন্তু ওর গায়ে থাকা অবস্থায় তো সেটা সম্ভব না, তাই না? তাহলে সেটা কেন অপরাধ হবে? ভেতর থেকে আর কোনো উত্তর এলো না। আধার নিজের সাথে নিজের দ্বন্দ্বে হাঁপিয়ে গেল। ও বলল,